তো ইউরো কাপে জার্মানি কিভাবে শুরু করে এটা আমি সত্যিকালকে খুব ইগারলি দেখতে চাইছিলাম, কারণ জার্মানি নাগেলসম্যান ম্যানেজার হয়ে আসার আগে অবধি কিন্তু খুব ভালো ফর্মে ছিল না। তো জার্মানি কালকে যেভাবে শুরু করেছে একটা স্টেটমেন্ট উইন, মানে স্কটল্যান্ড হয়তো জার্মানির লেভেলের অপোনেন্ট নয়, কিন্তু যেভাবে জার্মানি শুরু করেছে তাতে এটা বোঝা গেল যে জার্মানি কিন্তু মানে জার্মানিকে হালকা নেওয়াটা, যদিও জার্মানির মতো টিমকে কখনো হালকা নেওয়া যায় না, হাল ফিলালে হয়তো কোনো টুর্নামেন্টে, বড় টুর্নামেন্টে জার্মানির সেইভাবে রেকর্ড ভালো নয়, এটাও মেনে নিচ্ছি। লাস্ট দুটো ওয়ার্ল্ড কাপে গ্রুপ স্টেজ থেকে বেরিয়ে যাওয়া, অনেক বছর হয়ে গেছে জার্মানি ইউরো জেতে না। তো স্টিল জার্মানিকে আপনি কখনো হালকাভাবে নিতে পারেন না, যেখানে জার্মানি যদি নিজের ঘরের মাঠে খেলে। লাস্ট টাইম জার্মানি নিজের ঘরের মাঠে কোনো টুর্নামেন্ট খেলেছিল 2006 ওয়ার্ল্ড কাপে, আই থিঙ্ক থার্ড হয়েছিল, ইয়েস থার্ড। তো এই ইউরোর ওয়ান অফ দ্য ফেভারিটস কিন্তু জার্মানি, এটা কালকে তাদের খেলায় বোঝা গেল। কালকের খেলা থেকে যেটুকু বুঝলাম যে আই থিঙ্ক নাগেলসম্যানের কাছে অপশনস প্রচুর, আর অপোনেন্ট ওয়াইজ আই থিঙ্ক নাগেলসম্যান নিজের ট্যাকটিক্স চেঞ্জ করতে পারবে, আমি যেটুকু কালকে বুঝলাম। কারণ কালকের খেলায় সানে, নাবড়ি এই ধরনের প্লেয়াররা বেঞ্চে ছিল। তো পুরো টিমের মধ্যে কালকে উইঙ্গার বলতে কিছু ছিল না, কারণ একদিকে লেফট উইং খেলছিল হচ্ছে কাইন্ড অফ উইঙ্গার হিসাবে নয়, পুরো টিমটা অনেক ন্যারো ফরমেশনে কালকে ফুটবল খেলছিল। তো এখন দেখুন, ফার্স্ট একটা ম্যাচ দেখে তো বোঝা যায় না, কারণ স্কটল্যান্ড অত বড় অপোনেন্ট না। আর আমার যেটা মনে হয়েছে স্কটল্যান্ড কালকে ওদের ম্যানেজারের বিহেভিয়ার দেখে যেটা আমার মনে হলো, সাইড লাইন থেকে ম্যানেজার যা বোঝানোর চেষ্টা করছিল যে ওয়েট করো, পেশেন্স, সেটা কোথাও স্কটল্যান্ড হয়তো কাল একটা এত বড় টুর্নামেন্ট, এতদিন পর স্কটল্যান্ড আবার কোয়ালিফাই করেছে, তো সেখান থেকে স্কটল্যান্ড হয়তো মানে প্রথমেই সেই উত্তেজনাটা ধরে রাখতে পারেন। নাহলে জার্মানির এগেনস্টে বিশেষ করে যে কালকে যে টিমটা জার্মানি নামিয়েছিল, আমি সেটা দেখছিলাম, প্রত্যেকে বেটার পাসার টিমে, প্রত্যেকে দুর্দান্ত বল প্লেইং মিডফিল্ডাররা দুর্দান্ত বল প্লেইং মিডফিল্ডার। টনি ক্রুজকে কেন আবার ফেরত আনা হয়েছে, বা টনি ক্রুজ ফেরত আসার পর জার্মানির যে কতটা সুবিধা হচ্ছে সেটা কালকে বোঝা গেছে। খেলাকে স্লো করা, খেলাকে ফাস্ট করা, মোমেন্টাম চেঞ্জ করা, খেলা সুইচ করা, ইটস ব্রিলিয়ান্ট। মানে কালকে টনি ক্রুজ যে লেভেলের ফুটবলটা খেলেছে, যে লেভেলের ফুটবল, মানে দেখুন একটা ব্যাপার তো সিম্পল, যখনই টনি ক্রুজ এই সিজনে আর যে কটা ম্যাচই খেলবে, হাতে গোনার কয়েকটা ম্যাচই বাকি আছে, তো যে কটা ম্যাচই খেলবে টনি ক্রুজ, সেই কটা ম্যাচেই কিন্তু সবার নজর টনি ক্রুজের উপর বেশি করে থাকবে। আর যেহেতু ওর দিকে বেশি করে নজর থাকবে, সেই কারণে আমাদের দেখে মনে হবে উফ কি খেলছে টনি ক্রুজ। কিন্তু এই খেলাটাই বরাবর খেলে এসছে, যখন রিয়াল মাদ্রিদে গ্যারেথ বেল, বেনজেমা, ক্রিস্টিয়ানো রোনাল্ডো এদের সঙ্গেও কিন্তু ক্রুজ এই খেলাটাই খেলতো, এতটাই ইম্পর্টেন্ট ছিল। কিন্তু বাদ বাকিরা গোল স্কোর করে নিজেদের পুরো নজরটাকে ঘুরিয়ে নিয়ে চলে যেত ওদিকে, টনি ক্রুজের দিকে আমরা সেইভাবে নজর দিতাম না, যেহেতু মিডফিল্ডার। বাট এই ধরনের ফুটবল কিন্তু টনি ক্রুজ বরাবর খেলে এসছে, আর সেই জিনিসটাই আমরা এখন আরো বেশি করে নজরে পড়ছে, কারণ টনি ক্রুজের সময় শেষ হয়ে এসেছে। টনি ক্রুজ আর বেশি দিন ফুটবল খেলবে না, এটা আমরা সবাই জেনে গেছি। তো ফার্স্ট হাফে কালকে 55টা পাস অ্যাটেম্প করেছে টনি ক্রুজ, 55টা পাস সাকসেসফুল, 100% পাসিং অ্যাকুরেসি। আর ফার্স্ট হাফেই কালকে মোটামুটি স্কটল্যান্ডকে একদমই শেষ করে দিয়েছিল জার্মানি। আরো বেশি গোল হতে পারতো ফার্স্ট হাফেই, সেটা হয়নি। মুসিয়ালা, হ্যাভার্টস আর রিডস, এই তিনটে প্লেয়ার কিন্তু এই টুর্নামেন্টে অনেক ভালো ভালো টিমকে সমস্যায় ফেলবে। একটাই যেটা আমি কালকে জার্মানির খেলাতে একটা জিনিসই আমার মানে ফ্ল লাগলো, যে টিমটায় কিন্তু স্প্রিন্টার নেই, পুরো টিমটা টাইমিং এর ওপর খেলছে, পুরো টিমটা খেলছে। অপোনেন্টে যখন দেখবেন গেট ইন বিহাইন্ড করার চেষ্টা করছিল হ্যাভার্টস, মুসিয়ালা তো এমনি গেট ইন বিহাইন্ড করে কম, কিন্তু উইথ দ্য বল টেকনিক্যালি এতটাই সাউন্ড আমরা সবাই জানি, সেই কারণে ওই জায়গাটা দরকার পড়ে না। উইথ দ্য বলও দুজন তিনজনকে ট্রিপল করে বেরিয়ে যাওয়া, ডিফেন্সিভ লাইনকে ভেঙে দেওয়াটা কোনো ব্যাপার না। কিন্তু কালকে যখন হ্যাভার্টস, রিডস, মুসিয়ালা কখনো কখনো চেষ্টা করছিল ইন বিহাইন্ড যাওয়ার, পুরোটাই ব্যাপারটা ছিল টাইমিংয়ের ওপর, যে টাইমিংয়ে মিডফিল্ড থেকে লং বলটা যাচ্ছে, এবং যে টাইমিংয়ে হ্যাভার্টস, মুসিয়ালা, রিডস এরা
রানটা নিচ্ছে। পুরো টাইমিংয়ের ওপর খেলাটা ছিল, আর পুরো খেলাটাকে প্রথম থেকে জার্মানি নিজের কন্ট্রোলে করে নিয়েছে। কোথাও আমার যেটা মনে হলো, যদি স্কটল্যান্ড তাড়াহুড়ো না করতো, স্কটল্যান্ড যে প্রেস করার চেষ্টা করা, যেভাবে কন্টিনিউ তাড়াহুড়ো করেছে স্কটল্যান্ড, সেই জিনিসটা যদি না করতো, স্কটল্যান্ড যদি খেলাটাকে ডিপ নিয়ে যেতে পারতো, যত 70 মিনিট 80 মিনিট ফার্স্ট্রেট করতে পারতো জার্মানিকে, জার্মানি আই থিঙ্ক এটাই ট্যাকটিক্স ছিল স্কটল্যান্ডের। আমি জানি না বা এটা ছিল কিনা, এই ফার্স্ট থেকেই প্রেস করা, টো টু টো যাওয়া জার্মানির সাথে, এই ট্যাকটিক্সটা হয়তো ম্যানেজারের কোথাও গন্ডগোল হয়ে গেছে। কিন্তু আমার যেটা মনে হয়েছে দেখে, যদি স্কটল্যান্ড এটা চেষ্টা করতো, বিকজ কোনো প্রপার স্পিডি উইঙ্গার নেই টিমে, জার্মানি ক্লোজ খেলছিল তাদের পাসিং রেঞ্জটাকে ইউজ করার জন্য, টেকনিক্যাল এবিলিটি যেটা মুসিয়ালার আছে, রুইটজের আছে, সেটাকে ইউজ করার জন্য, সেইভাবে রাইট ব্যাক লেফট ব্যাকরাও সেইভাবে ইনভলভ হচ্ছিল না। যদিও বা কিমিচ মানে রাইট ব্যাক হিসাবে ইনভলভ হচ্ছিল, লেফট ব্যাকটা একদমই ইনভলভ হচ্ছিল না। তো এই পুরো বিষয়টাকে মাথায় রেখে যদি স্কটল্যান্ড এটা করতে পারতো যে জার্মানিকে যতটা সম্ভব ওয়াইডে, যতটা সম্ভব উইংয়ের দিকে নিয়ে যাওয়া, মিডফিল্ডটাকে কনজেস্টেড করে লং বল খেলতে বাধ্য করা, ডিপ লাইন রেখে ক্রসেস খেলতে বাধ্য করা, কারণ স্কটল্যান্ডের ডিফেন্ডার্সরা যথেষ্ট লম্বা। তো এটা যদি কালকে স্কটল্যান্ড করার চেষ্টা করতো, সেক্ষেত্রে কাউন্টারে হয়তো একটা সুযোগ তৈরি করতে পারতো জার্মানির এগেন্সটে। কারণ পুরো টিমটা কিন্তু একটু, আমার দেখে মনে হয়েছে একটু স্লো, টিপিক্যাল ফাস্ট টিম নয়, প্রত্যেক প্লেয়ারই একটু স্লো, তাদের স্প্রিন্ট টানার ক্ষমতা অন্যান্য টিমের থেকে হয়তো একটু কম। সেটা একটা রিজন হতে পারে জার্মানির এই অ্যাপ্রোচের, কি বল আমি তোমায় দেবো না, তো তুমি স্প্রিন্ট টানো, উইদাউট বল স্প্রিন্ট টানো, কি করে নেবে, আমি তোমায় বল দেবো না। সো এটাই আমার মনে হয় কালকের খেলাতে ট্যাকটিক্স হতে পারতো স্কটল্যান্ডের। বাট আমি যদি ম্যানেজার হতাম, আমি জার্মানির এগেন্স্টে এইরকমভাবেই টিমটা নামাতাম, যে লেট দেম প্লে, স্ট্রেচ দ্য ম্যাচ, ডিপ নিয়ে যাও ম্যাচটাকে, ওদের ডিফেন্স মানে যে উইথটাকে, জার্মানির উইথটাকে স্ট্রেচ করে যত সম্ভব উইংয়ে ফেলো। কারণ প্রথম দিকে প্রপারলি হেড দেবার মতো স্ট্রাইকারও ছিল না, হ্যাভার্টস থাকলেও তাকে কভার করা যেতে পারতো, বাট সেটা হয়নি। বাট জার্মানি স্টার্টেড ব্রিলিয়েন্টলি, স্ট্রং স্টেটমেন্ট উইন। আজকে তিনটে খেলা আছে, তার মধ্যে একটা ভাইটাল ম্যাচ হবে স্পেন ভার্সেস ক্রোয়েশিয়া 9:30 থেকে। আমি ম্যাচটা দেখার জন্য খুব খুব ইগারলি ওয়েট করছি, কারণ স্পেন উইথ লামিনে ইয়ামাল, তার সঙ্গে ক্রোয়েশিয়ার মডরিচ, আই থিঙ্ক মডরিচেরও লাস্ট টুর্নামেন্ট হতে পারে এটা। সো আমি এটা দেখার জন্য খুব ইগারলি ওয়েট করছি। অ্যান্ড দেন রাত্রিবেলা ইটালি ভার্সেস আলবানিয়া, ইটালি কেমনভাবে এবারের ইউরো শুরু করে সেটা আমি দেখার জন্য খুব ইগার। সো লেটস সি আজকের ম্যাচগুলো কি হয়। স্পেন ভার্সেস ক্রোয়েশিয়া যদি প্রেডিকশন হয় না, আই থিঙ্ক যদি ক্রোয়েশিয়া আজকে স্পেনের সঙ্গে টো টু টো যেতে যায়, স্পেন উইল কিল দেম, মানে একদম শেষ করে দেবে স্পেন। বাট আমার মনে হয় সেটা ক্রোয়েশিয়া করবে না। ক্রোয়েশিয়া উইল বি পেশেন্স এনাফ, আর চেষ্টা করবে ম্যাচটাকে টেনে নিয়ে যাওয়ার। একটা পয়েন্ট এই স্পেনের থেকে খুব ভাইটাল পয়েন্ট হবে ক্রোয়েশিয়ার জন্য। সো আই থিঙ্ক ইট ইজ গোয়িং টু বি আইদার স্পেন 1-0 অর 1-1 ড্র, এরকম কিছু একটা হবে আমার মনে হচ্ছে। সো লেটস সি গাইস কি হয়, অ্যান্ড দেন উই উইল টক অ্যাবাউট ইট। চলুন এনজয় করি ইউরো। বাই গাইস।